এই ছোট্ট ছেলেটি তার মা বাবার সাথে রাগ করে বাড়ি থেকে পালিয়ে যায়। রাস্তার মধ্যে বিশাল একটা রোবটের সাথে তার দেখা হয়ে যায়। ছেলেটির নাম মিতিয়া। যেহেতু মিতিয়া কাউকে ভালো করেই চিনে না, তাই রোবটের সাথে তার ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ওই রোবটটা ছিল শহরের সবচেয়ে বুদ্ধিমান রোবট, যাকে ওই দেশের সরকার হন্যে হয়ে খুঁজছে। তবে ছেলেটি কি পারবে তার এই রোবট বন্ধুকে বাঁচাতে? এমনই অসাধারণ একটা গল্প আজকে আপনাদেরকে শোনাবো। কথা দিচ্ছি গল্পটি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। আর হ্যাঁ, প্রায় 2 বছর পরে সিনেমন অ্যানিমেশন চ্যানেলে গল্প আপলোড দিচ্ছি, তাই চ্যানেলের রিস্ক নেই বললেই চলে। সেজন্য অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই শহরের সবচেয়ে উন্নত আর বিশাল এক হাইটেক ল্যাবরেটরি। এই ল্যাবের চারদিকে সব আধুনিক যন্ত্রপাতি বসানো রয়েছে, আর ঠিক ল্যাবের মাঝখানে দাঁড়িয়ে আছে রূপালী রঙের বিশাল বড় একটা রোবট, যার মেটালিক বডি আর উন্নত ডিজাইন দেখে যে কেউই অবাক হয়ে যাবে। আর ওখানে ল্যাবে কয়েকজন বিজ্ঞানী খুব মনোযোগ দিয়ে কাজ করছেন। তারা আসলে একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছে, যার নাম হচ্ছে A112। এই প্রজেক্টটির টিম লিডার হলো মিতিয়ার বাবা। তিনি গত কয়েক বছর ধরে রাত দিন এক করে এই রোবটটি বানিয়েছে। তার স্বপ্ন ছিল এমন একটা রোবট বানানো যা মানুষের অসাধ্য কাজগুলো খুব সহজেই করে ফেলবে। এতদিনের কষ্ট তাদের আজ সফল হয়েছে। আজকে তারা এই রোবটটিকে টেস্ট করে দেখবে যে সেটা আসলেই ঠিকঠাক মতো কাজ করছে কিনা। মিতিয়ার বাবা রোবটটির সামনে গিয়ে খুব গম্ভীর গলায় একটা কমান্ড দেয়। তিনি রোবটটিকে বলে, A112, সামনে রাখা ওই মোটা লোহার পাইপটা তুলে 2 ভাঁজ করে ফেলো। রোবটটি কমান্ড পাওয়ার সাথে সাথেই কোনো দেরি না করে পাইপটা হাতে নেয় এবং কোনো পরিশ্রম ছাড়াই সেটাকে একটি প্লাস্টিকের মতো বাঁকা করে ফেলে। এটা দেখে ল্যাবের বাকি বিজ্ঞানীরা খুশিতে হাততালি দিয়ে ওঠে। মিতিয়ার বাবার মুখে তখন এক চিলতে হাসি দেখা যায়। তিনি বুঝতে পারে যে শক্তির দিক থেকে এই রোবটটি একদম নিখুঁত হয়েছে। কিন্তু তিনি তখনও জানতেন না যে এই রোবটের ভেতর শুধু শক্তিই নয়, এক অদ্ভুত বুদ্ধিমত্তা লুকিয়ে রয়েছে। ল্যাবের এই সফল টেস্টের পরে শুরু হয় রোবটটির আসল পরীক্ষা। তাদের এই প্রজেক্ট দেখার জন্য কোম্পানির ডিরেক্টর ল্যাবে আসে। তিনি চান এই রোবটটিকে রেস্কিউ মিশনের জন্য কাজে লাগাতে। তাই তারা তখন একটা কৃত্রিম অগ্নিকাণ্ডের ব্যবস্থা করে, যেখানে শহরের এক প্রান্তে একটা পুরনো ট্রেনের বগিতে দাউ দাউ করে আগুন লাগানো হয় এবং ভেতরে বেশ কিছু মানুষকে রাখা হয়। A112 এর কাজ ছিল সেখান থেকে কোম্পানির একজন ভিআইপি মানুষকে সবার আগে উদ্ধার করে আনা। রোবটটি আগুনের ভেতরে ঢোকার পর সবাই ভেবেছিল সে হয়তো ঠিকঠাক মতো কমান্ড শুনবে, কিন্তু ট্রেনের ভেতরে গিয়ে রোবটটি এক অবিশ্বাস্য কাজ করে বসে। সে দেখে ওই ভিআইপি মানুষের চেয়েও এক কোনায় পড়ে থাকা অসহায় বৃদ্ধ আর একটা ছোট বাচ্চার অবস্থা খুবই খারাপ। রোবটটি তার কমান্ড সরাসরি অমান্য করে ওই সাধারণ মানুষগুলোকে আগে উদ্ধার করতে শুরু করে দেয়। ডিরেক্টরের দেওয়া নির্দেশের সময়ের ভেতর সে ওই ভিআইপি লোকটিকে তখন উদ্ধার করতে পারে না, যার ফলে ল্যাবের ডিরেক্টর প্রচণ্ড রেগে যায়। তিনি কোনো অজুহাত শুনতে রাজি ছিলেন না। ডিরেক্টর মিতিয়ার বাবার উপর চিৎকার করে বলে, তুমি এটা কি বানিয়েছ? যে রোবট কমান্ড বোঝে না আর নিজের খেয়াল খুশি মতো কাজ করে, সে আমাদের কোনো কাজেই আসবে না। ওটা একটা ত্রুটিপূর্ণ মেশিন। কাল সকালের মধ্যে ওই রোবটকে ধ্বংস করে দাও। আমি এই বাতিল জিনিসের পেছনে কোম্পানির আর একটা টাকাও লস করতে দেব না। মিতিয়ার বাবা তখন ডিরেক্টরকে অনেক চেষ্টা করে বোঝানোর জন্য আসলে রোবটটির ভেতরে মানুষের মতো অনুভূতি রয়েছে, যা বিজ্ঞানের এক বিশাল জয়। কিন্তু ডিরেক্টর তার সিদ্ধান্তে অটল থাকে। সে তাকে বলে দেয় যে কাল সকালে এই রোবটের সব পার্টসগুলো আলাদা করে ফেলতে হবে। ল্যাবের এই হতাশার রেশ মিতিয়ার বাবা মায়ের সাথে তাদের বাড়িতেও এসে পৌঁছায়। 12 বছরের ছেলে মিতিয়া তার নিজের এক অন্য জগতে বাস করে। সে খুব ভালো ছবি আঁকে আর কমিক্স লেখে। সে স্বপ্ন দেখে একদিন সে অনেক বড় একজন কমিক আর্টিস্ট হবে। কিন্তু তার মা বাবা চায় মিতিয়া যেন একজন নামকরা ইঞ্জিনিয়ার হয়। তারা মিতিয়ার এই ছবি আঁকাকে একদমই পছন্দ করে না। আর যেহেতু সারাদিন তার বাবা মা অনেক বেশি ব্যস্ত থাকে, তাই মিতিয়া নিজের বাড়িতে নিজেকে খুব একা মনে করে। রাতে যখন মিতিয়ার মা বাবা ল্যাব থেকে বাসায় ফেরে, তাদের মন খুব খারাপ ছিল, কেননা তারা এত বছর ধরে পরিশ্রম করে যে রোবটটি বানিয়েছে সেটাকে ধ্বংস করে দিতে হবে। আর এর কিছুক্ষণ পরে রাতের খাবার খাওয়ার সময় মিতিয়া খুব উৎসাহ নিয়ে তার নতুন একটা কমিক্সের খাতা তার বাবার দিকে বাড়িয়ে দেয়। সে ভেবেছিল তার বাবা হয়তো আজ এটা দেখে অনেক খুশি হবে, কিন্তু ল্যাবের টেনশনে থাকার কারণে তার বাবা এক পলকও ওই খাতাটি না দেখেই প্রচণ্ড বিরক্ত হয়ে সেটা মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। সে মিতিয়াকে ধমক দিয়ে বলে, এসব ছবি এঁকে জীবনে ভাত জুটবে না।
কাল থেকে এসব খাতা যেন আর না দেখি। তোমাকে পড়াশোনা করতে হবে এবং সেই সাথে অনেক বড় একজন ইঞ্জিনিয়ার হতে হবে। এরপর মিতিয়া তার মায়ের কাছে গিয়ে একটু সান্ত্বনা খুঁজলেও তার মাও তার বাবার মতোই অমনটাই বলে। নিজের বাবা মায়ের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে মিতিয়ার মনটা অনেক ভেঙে যায়। তার মনে হয় এই পুরো পৃথিবীতে তাকে বোঝার মতো কেউই নেই। এক বুক কষ্ট আর অভিমান নিয়ে সে রাতের বেলা তার ব্যাগটি নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে একা একা অন্ধকার রাস্তায় হাঁটতে থাকে। তার চোখ দিয়ে তখন অনবরত পানি পড়ছিল। সে ভাবছিল যেখানে তার স্বপ্নের কোনো দামই নেই সেখানে সে আর থাকবে না। অন্যদিকে ল্যাবে একা দাঁড়িয়ে থাকা A112 তার উন্নত সিস্টেম দিয়ে ডিরেক্টরের সব কথা শুনতে পায়। সে বুঝতে পারে যে কাল সকালেই তাকে শেষ করে দেওয়া হবে। তাই রাতের বেলা যখন ল্যাবের সিকিউরিটি গার্ডরা ঘুমিয়ে পড়েছিল তখন A112 তার শরীরের প্রচণ্ড শক্তি দিয়ে আটকে থাকা সব ক্যাবল আর শিকল ছিঁড়ে ওখান থেকে বেরিয়ে যায়। ল্যাবের বিশাল দেয়াল ভেঙে সে রাতের অন্ধকারে বাইরে বেরিয়ে আসে। তার কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না। সে কেবল নিজেকে বাঁচাতে অজানার দিকে ছুটতে থাকে। শহরের এক নির্জন অন্ধকার গলির ভিতর দিয়ে মিতিয়া কেঁদে কেঁদে হাঁটছিল। তখন হঠাৎ করেই তার সামনে এক বিশাল ছায়া এসে দাঁড়ায়। ঘুটঘুটে অন্ধকারে বিশালাকার কিছু একটা দেখে মিতিয়া প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে পিছিয়ে যায়। সে ভাবছিল কোনো বিপদ বুঝি তাকে ঘিরে ধরল। কিন্তু ঠিক সেই সময় রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় রোবটটির ধাতব শরীরটা ঝিকমিক করে ওঠে। মিতিয়া অবাক হয়ে দেখে যে একটা বিশাল রোবট তার দিকে এক অদ্ভুত মায়াভরা চোখে তাকিয়ে আছে। মিতিয়া আর A112 একে অপরের দিকে একদম চুপচাপ তাকিয়ে থাকে। মিতিয়া বুঝতে পারে যে এই বিশাল যন্ত্রটিও তার মতোই একা। হয়তো সেও অবহেলার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছে। মিতিয়া খুব সাবধানে রোবটটার দিকে এক পা এগিয়ে যায়। সে তার ছোট্ট হাতটা রোবটের বিশাল মেটালিক পায়ের উপরে রাখে। রোবটটি তখন কোনো শব্দ করে না, শুধু তার নীল চোখের আলো মিতিয়ার উপর ফেলে এক ধরনের ভরসা দেওয়ার চেষ্টা করে। মিতিয়া ফিসফিস করে বলে, তুমিও কি আমার মতো একা? রোবটটি মাথা নেড়ে সায় দেয়। মিতিয়া তখন বুঝতে পারে যে তার এই একাকিত্ব দূর করার জন্য হয়তো সৃষ্টিকর্তা এই রোবটটি তার জন্য পাঠিয়েছে। সে রোবটটির নাম দেয় রোবো। আর কিছুক্ষণ পরে দূরে কোথাও পুলিশের সাইরেন শোনা যায়। আর তখন তারা অন্ধকারের দিকে দুজনেই পালিয়ে যায়। অন্ধকার গলি দিয়ে দ্রুত পা বাড়ানোর সময় দূরে পুলিশের সাইরেনের তীক্ষ্ণ শব্দ শুনে মিতিয়া একটু ভয় পেয়ে যায়। কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা বিশাল রোবটটার দিকে তাকালে তার ভেতরে অন্যরকম একটা সাহস কাজ করে। মিতিয়া তখন তার চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে রোবট বিশাল হাতের একটা আঙুল ধরে ফিসফিস করে বলে, আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে রোবো। পুলিশ বা ল্যাবের লোকরা যদি তোমাকে দেখে ফেলে তাহলে ওরা তোমাকে ধরে নিয়ে যাবে, আর আমি সেটা কিছুতেই হতে দেব না। রোবো তার নীল চোখ দুটো দিয়ে মিতিয়ার দিকে তাকিয়ে তার কথা বোঝার চেষ্টা করে। সে খুব শান্ত আর যান্ত্রিক গলায় উত্তর দেয়, আমি তোমার সাথে যাব মিতিয়া। আমি আর ওই ল্যাবে ফিরে যেতে চাই না, ওরা আমাকে ধ্বংস করে ফেলবে। মিতিয়া খুব চালাক একটা ছেলে। সে জানে মেইন রাস্তা যাওয়া মানেই ল্যাম্পপোস্টের আলোয় আর সিসিটিভি ক্যামেরায় তারা ধরা পড়ে যাবে। তাই সে রোবোকে নিয়ে শহরের সরু আর অন্ধকার গলিগুলো বেছে নেয়। বিশাল একটা মেটালিক রোবটকে নিয়ে লুকিয়ে লুকিয়ে হাঁটা খুব একটা সহজ কাজ ছিল না। রোবট হাঁটার সময় যাতে ভারী কোনো শব্দ না হয় সেজন্য সে তার সিস্টেমে সাইলেন্ট মোড অ্যাক্টিভেট করে দেয়। গলি দিয়ে যাওয়ার সময় রাস্তায় কয়েকটা কুকুর ঘিউ ঘিউ করে উঠলে রোবট তার সেন্সর থেকে এক ধরনের বিশেষ সাউন্ড ওয়েভ রিলিজ করে, আর যার ফলে কুকুরগুলো শান্ত হয়ে যায়। মিতিয়া এই এলাকার অলিগলি খুব ভালো করেই চেনে। কনকনে শীতের রাতে দুজন মিলে নিঃশব্দে শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তের দিকে এগিয়ে যেতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ একটানা হাঁটার পর তারা শহরের একদম শেষ প্রান্তে একটা পুরনো পরিত্যক্ত কারখানার সামনে এসে পৌঁছায়। জায়গাটা অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে। চারদিকে শুধু বড় বড় আগাছা, জঞ্জাল আর ধুলোবালি। মিতিয়া বুঝতে পারে যে এই বিশাল রোবটটাকে লুকিয়ে রাখার জন্য এই শহরের বুকে এর চেয়ে নিরাপদ জায়গা আর কোথাও সে পাবে না। কারখানার বিশাল লোহার দরজাটা মরিচা ধরে পুরোপুরি জ্যাম হয়েছিল। মিতিয়া তার ছোট ছোট হাত দিয়ে অনেক টানাটানি করেও সেটা একটুও নড়াতে পারে না। তখন রোবো সামনে এগিয়ে আসে। সে খুব স্বাভাবিকভাবেই নিজের একটা আঙুলের আলতো ধাক্কা দেয়, আর বিশাল সেই লোহার দরজাটা তখন এমনিতেই খুলে যায়। ভেতরে ঢুকে মিতিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কারখানার ভাঙা ছাদ দিয়ে রাতের চাঁদের আলো এসে তাদের উপরে পড়ছে। সেই আলোতে জায়গাটাকে আর ততটা ভয়ঙ্কর মনে হচ্ছিল না। মিতিয়া একটা পুরনো কাঠের বাক্সের উপর বসে পড়ে। রোবো তার বিশাল শরীরটা নিচু করে মিতিয়ার ঠিক সামনে বসে। তখন মিতিয়া তার জ্যাকেটের ভেতর থেকে লুকিয়ে রাখা নিজের আঁকা কমিক্সের খাতাটা বের করে, যেই খাতাটা একটু আগে তার বাবা তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই খাতাটা রোবোর দিকে এগিয়ে দিয়ে খুব কষ্টের গলায় বলে, দেখো রোবো, আমি এগুলো এঁকেছি। আমার বাবা মা এগুলো একদমই পছন্দ করে না,
তারা আমাকে শুধু অঙ্ক আর বিজ্ঞান পড়তে বলে। আমি যে ছবি আঁকতে ভালোবাসি সেটা তারা একটুও বুঝতে চায় না। এই দেখো, এটা আমার বানানো সুপার হিরো ফ্লেম বয়। সে আগুন নিয়ন্ত্রণ করতে পারে। রোবতার চোখ থেকে একটা হালকা নীল রঙের লেজার লাইট বের করে নিমিষেই খাতার সবগুলো পাতা স্ক্যান করে ফেলে। তার প্রসেসর মিতিয়ার আঁকা চরিত্রগুলো বিশ্লেষণ করতে থাকে। এরপর সে তার বিশাল মেটালিক হাত খুব সাবধানে মিতিয়ার কাঁধে রাখে। সে একদম মানুষের মতো আবেগ নিয়ে বলে, তোমার আঁকা ছবিগুলো সত্যিই অনেক সুন্দর মিতিয়া। তোমার ফ্লেম বয়ের কনসেপ্টটা বিজ্ঞানের নিয়মের বাইরে হলেও কল্পনার জগতে হিসেবে এটা অসাধারণ। তুমি অনেক ভালো ছবি আঁকতে পারো। আমি নিশ্চিত তুমি একদিন অনেক বড় একজন আর্টিস্ট হবে। আমার তোমার উপর পুরো বিশ্বাস রয়েছে। নিজের বাবা মায়ের কাছ থেকে মিতিয়া যেই উৎসাহ পায়নি, আজ একটা রোবটের মুখ থেকে সেই কথাগুলো শুনে তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। সে বুঝতে পারে রোবো শুধু একটা মেশিন নয়, সে এই পৃথিবীতে তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছে। মিতিয়া রোবোকে শেখায় মানুষ কিভাবে হাসে, কিভাবে মন খারাপ করে। রোবো খুব আগ্রহ নিয়ে মানুষের এই আবেগগুলো নিজের সিস্টেমের ভেতর সেভ করে নিতে থাকে। কিন্তু এই সুন্দর আর শান্তির সময়টা বেশি দিন স্থায়ী হওয়ার সুযোগ পায় না। রাত পেরিয়ে সকালের আলো ফুটতেই শহরের সেই বিশাল রোবোটিক্স ল্যাবে রীতিমতো হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। কোম্পানির ডিরেক্টর সকালে ল্যাবে এসে দেখে যে কাচের ঘর ভাঙা এবং A112 রোবটটি সেখানে নেই। তিনি তখন সিকিউরিটি গার্ডকে ডেকে বলে, যেখান থেকেই হোক না কেন ওই মেশিনটাকে খুঁজে বের করো। ওটা শহরের সাধারণ মানুষের জন্য অনেক বড় একটা বিপদ হতে পারে। ওর ভেতরে কোনো ত্রুটি দেখা দিয়েছে। ওকে দেখা মাত্রই ক্যাপচার করো, দরকার হলে গুলি করে ধ্বংস করে দাও, কিন্তু আমার ল্যাবের টেকনোলজি যেন বাইরে না যায়। অন্যদিকে মিতিয়ার মা বাবা যখন ল্যাবে বসে অনেক টেনশন করছিল, ঠিক তখনই তাদের বাড়ি থেকে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করে মিতিয়ার মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। বাড়ির কাজের মেয়েটি তখন বলে যে মিতিয়া কাল রাত থেকে বাড়িতে নেই, তার বিছানা একদমই খালি। এই কথা শুনে মিতিয়ার মা কান্নায় ভেঙে পড়ে। মিতিয়ার বাবা পাথরের মতো জমে যায়। তার মনে পড়ে যায় কাল রাতে তিনি তার ছেলের সাথে কতটা খারাপ ব্যবহার করেছিল। রাগের মাথায় তিনি তার ছেলের স্বপ্নের খাতাটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। চরম অনুশোচনায় তার বুকটা ফেটে যেতে চায়। একদিকে তার প্রজেক্ট গায়েব হয়ে গেছে, অন্যদিকে নিজের ছেলেকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তিনি ল্যাব থেকে পাগলের মতো ছুটে বেরিয়ে যায় রাস্তার দিকে মিতিয়াকে খোঁজার জন্য। এদিকে কোম্পানির স্পেশাল সিকিউরিটি ফোর্স কালো রঙের বিশাল সব গাড়ি আর অত্যাধুনিক ট্র্যাকিং ড্রোন নিয়ে পুরো শহর তল্লাশি চালাতে শুরু করে। তারা শহরের সব সিসিটিভি ফুটেজ হ্যাক করে চেক করতে থাকে। ড্রোনগুলো শহরের প্রতিটি গলির উপর দিয়ে চক্কর দিচ্ছে। আর ঠিক তখনই একটা ড্রোন সেই পুরনো পরিত্যক্ত কারখানার আশেপাশে একটা অদ্ভুত রেডিও সিগন্যাল ধরতে পারে, যা A112 এর সিস্টেমের সাথে মিলে যায়। ডিরেক্টর সাথে সাথে তার পুরো ফোর্সকে সেই এলাকার দিকে পাঠিয়ে দেয়। মিতিয়া আর রোবো তখনও কারখানার ভেতরে নিশ্চিন্তে বসে গল্প করছিল। তারা টেরই পায়নি যে একটু পরে হয়তো তাদেরকে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হবে। কিছুক্ষণ পরে ফোর্সরা এসে কারখানাটা চারদিকে ঘিরে ফেলে। তখনও কারখানার ভেতরে মিতিয়া রোবোর বিশাল মেটালিক পায়ের কাছে হেলান দিয়ে ঘুমিয়েছিল। সকালের আলো কেবল ফুটতে শুরু করেছে। চারদিকে হালকা কুয়াশা আর শীতের কনকনে বাতাস। সারা রাতের ক্লান্তি, ভয় আর টেনশনে কখন যে মিতিয়ার চোখ লেগে গেছে সে নিজেও জানে না। কিন্তু রোবো তো ঘুমায়নি। একটা মেশিনের তো আর ঘুমের দরকার হয় না। তাই হঠাৎ করেই রোবোর মাথার ভেতরে রাডার সিগন্যাল লাল হয়ে ওঠে। সে স্ক্যান করে বুঝতে পারে যে কারখানার বাইরে অন্তত 20 জন মানুষ আধুনিক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা যে কোনো মুহূর্তে ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। রোবো খুব সাবধানে তার বিশাল হাতের একটা আঙুল দিয়ে মিতিয়াকে হালকা করে ধাক্কা দেয়। সে নিচু গলায় বলে, মিতিয়া ওঠো, ওরা চলে এসেছে। মিতিয়া ধড়ফড় করে জেগে ওঠে। চোখ কষলে সে বাইরের দিকে তাকানোর চেষ্টা করে। তখন সে তার মাথার উপর ড্রোনের শব্দ শুনতে পায়। সে ভয়ে ভয়ে রোবোর হাতটা শক্ত করে ধরে বলে, রোবো আমরা এখন কি করব? ওরা তো আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। ওরা তোমাকে ধরে নিয়ে যাবে, তারপর ভেঙে টুকরো টুকরো করে ফেলবে। রোবো তার উজ্জ্বল নীল চোখ দিয়ে পুরো কারখানার একটা 3D ম্যাপ স্ক্যান করে ফেলে। সে খুব শান্ত গলায় মিতিয়াকে বলে, তুমি একদম ভয় পাবে না, তুমি আমার ঠিক পেছনে লুকিয়ে থাকো। আমি ওদের কোনোভাবেই তোমার কোনো ক্ষতি করতে দেব না। তুমি আমার প্রথম বন্ধু। ঠিক তখনই একটা বিকট বিস্ফোরণের শব্দ হয়। সিকিউরিটি ফোর্স কারখানার সামনের বিশাল লোহার দরজাটা বোমা দিয়ে ভেঙে দেয়। ধোঁয়া আর ধুলোর ভেতর দিয়ে সিকিউরিটি চিফ তার দলবল নিয়ে ভেতরে ঢুকে পড়ে। সবার হাতে অত্যাধুনিক লেজার গান, যেগুলো দিয়ে সেকেন্ডের মধ্যেই বড় বড় মেটালও গুলিয়ে ফেলা যায়। সিকিউরিটি চিফ সামনে এসে রোবট দিকে তার লেজার গান তাক করে চিৎকার করে বলে, এই A112, নিজের সিস্টেম শাটডাউন করো। তুমি চারপাশ থেকে আটকা পড়েছ। কোনো চালাকি বা বাধা দেওয়ার চেষ্টা করলে এই লেজার দিয়ে তোমাকে এখানেই গলিয়ে তরল লোহা বানিয়ে দেব।
এই কথাগুলো বলতে বলতেই সিকিউরিটি চিফের চোখ যায় রোবট ঠিক পিছনে। সে দেখতে পায় রোবটের বিশাল পায়ের আড়ালে ছোট্ট একটা ছেলে ভয়ে কাঁপছে। এটা দেখে সে একটু অবাক হয়ে যায়। সে ওয়্যারলেসের সাহায্যে তার ল্যাবের ডিরেক্টরকে জানায়, স্যার আমরা টার্গেটকে ধরে ফেলেছি, কিন্তু একটা সমস্যা আছে, এখানে একটা বাচ্চাও আছে। মনে হচ্ছে এই ত্রুটিপূর্ণ রোবটটা বাচ্চাটিকে জিম্মি করে রেখেছে। এই কথা শুনে মিতিয়া আর চুপ থাকতে পারে না। সে রোবট পেছন থেকে মাথা বের করে চিৎকার করে বলে ওঠে, ও আমাকে জিম্মি করেনি, ও আমার বন্ধু, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না, ও কোনো খারাপ কাজ করেনি। সিকিউরিটি চিফ একটা তাচ্ছিল্যের হাসি দেয়। একটা ছোট ছেলের কথায় তার কিছুই আসে যায় না। সে তার দুজন গার্ডকে ইশারা করে বাচ্চাটাকে জোর করে সরিয়ে রোবটটাকে ক্যাপচার করার জন্য। দুজন গার্ড যখন অস্ত্র নিয়ে মিতিয়ার দিকে এগিয়ে আসে, তখন রোবট সিস্টেমের ভেতর রেড অ্যালার্ম বেজে ওঠে, হিউম্যান ইন ডেঞ্জার। রোবট প্রোগ্রামে সাধারণ মানুষের ক্ষতি করার নিষেধ, তাই মানুষকে বাঁচানোই তার প্রথম কাজ। সে চোখের পলকে তার বিশাল হাত দিয়ে সামনে পড়ে থাকা একটা ভারী লোহার মেশিন শূন্যে তুলে নেয় এবং সেটা গার্ডদের দিকে ছুঁড়ে মারে। বিকট শব্দে ধুলোর একটা বিশাল মেঘ তৈরি হয়, যার ফলে গার্ডরা কিছুক্ষণের জন্য কিছুই চোখে দেখতে পায় না। এই সুযোগে রোবো মিতিয়াকে এক হাতে খুব সাবধানে তুলে নেয় এবং কারখানার পেছনে দুর্বল ইটের দেওয়ালটা নিজের কাঁধের এক ধাক্কায় গুড়িয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে। সিকিউরিটি ফোর্সের লোকজন ধুলের ভেতর কাশতে কাশতে যখন বাইরে আসে, তখন রোবো আর মিতিয়া বেশ খানিকটা দূরে চলে গেছে। চিপ রেগে গিয়ে ড্রোনগুলোকে নির্দেশ দেয় তাদের ফলো করে গুলি করার জন্য। রোবো খুব দ্রুত দৌড়াচ্ছে। তার এত বিশাল আর ভারী শরীর নিয়েও সে কতটা ছটপটে সেটা দেখে মিতিয়া অবাক হয়ে যায়। কিন্তু রোবো বুঝতে পারে যে ড্রোনগুলো তাদের ট্র্যাক করেছে এবং লেজার তাক করেছে, তাই সে দৌড়াতে দৌড়াতেই তার কাঁধের ছোট একটা প্যানেল খুলে সেখান থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক পালস ফায়ার করে। মুহূর্তে আকাশের ড্রোনগুলো সার্কিট পুড়ে যায় এবং সেগুলো ধপাধপ মাটিতে পড়ে ধ্বংস হয়ে যায়। আপাতত কিছুক্ষণের জন্য তারা সিকিউরিটি ফোর্সের চোখের আড়ালে চলে আসে। অন্যদিকে মিতিয়ার বাবা সকাল থেকে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে। তার হাতে মিতিয়ার একটা ছবি। তিনি রাস্তার প্রতিটি মানুষকে ছবিটা দেখাচ্ছেন আর পাগলের মতো জিজ্ঞেস করছে কেউ তার ছেলেকে দেখেছে কিনা। তার চোখ লাল হয়ে আছে, সে সারা রাত ঘুমায়নি। সে বারবার ভাবছে কাল রাতে কেন সে মিতিয়ার সাথে এমন খারাপ ব্যবহার করলো। এমন সময় তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। তার ল্যাবের এক সহকর্মী তাকে জানায়, স্যার A112 এর সিগন্যাল পাওয়া গেছে। সিকিউরিটি ফোর্স তাকে পুরনো কারখানার কাছে ঘিরে ফেলেছিল, কিন্তু রোবটটা একটা ছোট্ট ছেলেকে নিয়ে সেখান থেকে পালিয়েছে। স্যার, ছেলেটার বর্ণনা শুনে মনে হচ্ছে ওটা আপনার ছেলে মিতিয়া। কথাটা শোনার পর মিতিয়ার বাবার মনে হয় তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। তার নিজের তৈরি করা রোবট আজ তার ছেলেকেই জিম্মি করে রেখেছে। তিনি কোনো কিছু না ভেবে একটা ট্যাক্সি নিয়ে সাথে সাথে সেই কারখানা এলাকার দিকে রওনা হয়। তার চোখে তখন পানি আর বুকে চরম আতঙ্ক। আর এদিকে শহরের অন্য প্রান্তে একটা পরিত্যক্ত রেল লাইনের পাশে রোবো এসে থামে। মিতিয়াকে সে সাবধানে নিচে নামিয়ে দেয়। মিতিয়া হাঁপাচ্ছে। সে বলে, রোবো, আমরা এভাবে কতক্ষণ পালাবো? ওরা তো ঠিকই আমাদের খুঁজে বের করবে। ওদের কাছে অনেক আধুনিক অস্ত্র আছে। রোবো তার সিস্টেমে কিছু একটা চেক করে বলে, আমার সিস্টেমের ভেতরে একটা ট্র্যাকিং চিপ বসানো আছে। এই চিপটার জন্যই ল্যাবের রাডার আমাকে বারবার ট্র্যাক করতে পারছে। ড্রোন নষ্ট করলে ওরা মেইন সার্ভার থেকে আমার লোকেশন পেয়ে যাবে। এই চিপটা আমার পিঠের ঠিক একটা জায়গায় বসানো আছে, যেখানে আমার নিজের হাত পৌঁছাবে না। মিতিয়া রোবোর পিঠের দিকে তাকায়। সে একটু সাহস করে বলে, আমি তোমার ওই চিপটা খুলে ফেলতে পারবো, কিন্তু তার জন্য তো ইলেকট্রনিক টুলস লাগবে। রোবো তখন ম্যাপ স্ক্যান করে বলে, সামনে একটা পুরনো ইলেকট্রনিক্সের মার্কেট রয়েছে, আমাদের খুব সাবধানে সেখানে যেতে হবে। এরপর তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য রেল লাইনের পাশ দিয়ে মিতিয়া আর রোবো সেই ইলেকট্রনিক্স মার্কেটের দিকে খুব সাবধানে এগোতে থাকে। সকালের আলো ততক্ষণে শহরের ওপর বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়েছে, তাই লুকিয়ে থাকাটা এখন আর আগের চেয়ে অনেক বেশি কঠিন হবে। মিতিয়া জানা যে ট্র্যাকিং চিপটা শরীরে থাকা মানে ল্যাবের লোকজন যে কোনো মুহূর্তে তাদের ঘাড়ের উপর এসে পড়বে, তাই যেভাবেই হোক এই চিপটা খুলতেই হবে। প্রায় 15 মিনিট হাঁটার পর তারা শহরের সেই পুরনো ইলেকট্রনিক্স মার্কেটের দোকানের কাছে পৌঁছে যায়। আর এই জায়গাটা ছিল বিশাল পরিত্যক্ত একটা জায়গা, যেখানে শহরের নষ্ট হয়ে যাওয়া সব টিভি, ফ্রিজ আর লোহা লক্কর ফেলে রাখা হয়। আর যে কোনো বিপদে এই ময়লার স্তূপের মধ্যেই রোবটটাকে খুব সহজেই লুকিয়ে রাখা যাবে। কিছুক্ষণ পরে রোবো একটা ভাঙা ট্রাকের পেছনে বসে পড়ে। মিতিয়া চারপাশে জঞ্জাল ঘেঁটে একটা স্ক্রুড্রাইভার খুঁজতে শুরু করে। তখন ধারালো টিনের টুকরো লেগে তার একটু আঙুলও কেটে যায়, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। তার মাথায় একটাই চিন্তা, তার বন্ধুকে বাঁচাতে হবে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা পুরনো টুল বক্সের ভেতর সে দেখে যে একটা স্ক্রুড্রাইভার আর একটা প্লাস রয়েছে। সে এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে দৌড়ে রোবোর কাছে ফিরে আসে। সে চিৎকার করে বলে, দেখো, আমি এটা পেয়েছি।
তখন রোবো তার মেটালিক মাথাটা একটু নিচু করে পিঠের দিকটা মিতিয়ার দিকে ঘুরিয়ে দেয়। সে শান্ত গলায় বলে, আমার ঘাড়ের ঠিক নিচে একটা 4 কোণা মেটাল প্যানেল রয়েছে। ওই প্যানেলের 4 কোণার 4টে স্ক্রু, তুমি খুব সাবধানে ওগুলো খুলবে। মিতিয়া একটা পুরনো তেলের ড্রামের উপর দাঁড়িয়ে রোবোর পিঠের নাগাল পায়। তার বুকটা ভয়ে তখন টিপ টিপ করছিল। সে জীবনে কোনোদিনও একটা খেলনা গাড়িও খুলে দেখেনি, আর আজ এত বড় একটা অ্যাডভান্স রোবটের পার্টস খুলতে হচ্ছে। তার হাত তখন হালকা কাঁপছিল। সে বলে, রোবো, আমি যদি ভুল করে অন্য কোনো তার কেটে ফেলি, যদি তুমি চিরতরে বন্ধ হয়ে যাও। রোবো তার মাথাটা একটু ঘুরিয়ে মিতিয়ার দিকে তাকায়। তার নীল চোখের আলোতে এক অদ্ভুত ভরসা। সে বলে, তুমি কোনো ভুল করবে না মিতিয়া। এই পৃথিবীতে তুমিই একমাত্র মানুষ যে আমাকে একটা মেশিনের চেয়ে বেশি ভেবেছ। আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি। তুমি কাজটি শুরু করে দাও। রোবোর এই কথায় মিতিয়ার ভেতরে সব ভয় দূর হয়ে যায়। সে শক্ত হাতে স্ক্রুড্রাইভার দিয়ে ঘাড়ের প্যানেলটা খুলতে শুরু করে। 4টে স্ক্রু খোলার পর প্যানেলটা সরাতেই মিতিয়া অবাক হয়ে যায়। ভেতরে অসংখ্য লাল, নীল আর সবুজ তারের একটা জটলা পাকানো রয়েছে, আর তার ঠিক মাঝখানে ছোট একটা চিপ থেকে একটানা লাল রঙের আলো জ্বলছে আর নিভছে। এটাই সেই ট্র্যাকিং চিপ। মিতিয়া খুব সাবধানে প্লাসটা দিয়ে চিপটাকে 2 পাশ ধরে টান দেয়। একটা ছোট ক্লিক শব্দ হয়ে তার সাথে সাথে লাল আলোটা নিভে যায়। মিতিয়া চিপটা হাতে নিয়ে নিচে লাফিয়ে পড়ে এবং নিজের জুতো দিয়ে সেটাকে পিষে একদম গুঁড়ো করে দেয়। সে তখন হাসি মুখে বলে, আমাদের কাজ শেষ, ওরা আর তোমাকে ট্র্যাক করতে পারবে না। আর অন্যদিকে ল্যাবের কন্ট্রোল রুমে তারা দেখতে পায় যে রোবটটির লোকেশনের লাল ডটটা হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। ডিরেক্টর রাগে তার হাতের কফির মগটা ছুঁড়ে ফেলে দেয়। সে তখন বলতে থাকে, সিগন্যাল কোথায় গেল? ওই রোবটটা কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি? সিকিউরিটি চিপ তখন কারখানার সামনে দাঁড়িয়ে ওয়্যারলেসে বলে যে, স্যার, মনে হচ্ছে রোবটটা ট্র্যাকিং চিপটা রিমুভ করে ফেলেছে। আমরা ওর লোকেশন হারিয়ে ফেলেছি। ঠিক সেই মুহূর্তে একটা ট্যাক্সি এসে কারখানার সামনে দাঁড়ায়। মিতিয়ার বাবা তখন কারখানার ভাঙা দরজার ধ্বংস হয়ে যাওয়া ড্রোনগুলো দেখে আতঙ্ক শিউরে ওঠে। তিনি সিকিউরিটি চিপের কাছে গিয়ে তার শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলে, আমার ছেলে কোথায়? তোমরা ওকে কি করেছো? সিকিউরিটি চিপ তাকে শান্ত করার চেষ্টা করে আর তাকে বলতে থাকে, স্যার, আপনার রোবটটা আপনার ছেলেকেই তুলে নিয়ে পালিয়েছে, আর এখন ও নিজের ট্র্যাকিং চিপটাও নষ্ট করে দিয়েছে। আমরা এখন ওকে দেখা মাত্রই শ্যুট করার অর্ডার পেয়েছি। তখন মিতিয়ার বাবা বলে, শ্যুট করবে মানে পাগল হয়েছে নাকি? আমার ছেলে আছে ওর কাছে, তোমরা গুলি করলে তো আমার ছেলেও মারা যাবে। মিতিয়ার বাবার চোখে তখন পানি চলে আসে। তিনি বুঝতে পারে যে ডিরেক্টর বা এই সিকিউরিটি ফোর্সের কাছে তার ছেলের জীবনের কোনো দামই নেই। ওরা শুধু রোবটটাকে ধ্বংস করতে চায়। তাই যেভাবেই হোক না কেন পুলিশের আগেই মিতিয়াকে খুঁজে বের করতে হবে। তিনি তার ল্যাপটপ ব্যাগ থেকে বের করে। ল্যাবের ডিরেক্টর, অন্য বিজ্ঞানীরা কেউ জানে না যে রোবটটা বানানোর সময় মিতিয়ার বাবা একদম ভেতরের সিস্টেমে একটা ব্যাকআপ সিগন্যাল রিসিভার লাগিয়ে দিয়েছিল। এটা মেন ট্র্যাকিং চিপ থেকে আলাদা, তবে এই সিগন্যালটা কাজ করবে যদি রোবটটা তাদের থেকে মাত্র 1 কিলোমিটারের ভেতরে থাকে। তিনি ল্যাপটপ চালু করে সেই গোপন সিগন্যাল স্ক্যান করতে শুরু করে দেয়। এদিকে ইলেকট্রনিক্স মার্কেটের ভেতরে মিতিয়া আর রোবো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। মিতিয়া বলে, আমরা এখন একদম স্বাধীন রোবো, চলো আমরা শহর ছেড়ে অন্য কোথাও চলে যাই। কিন্তু রোবো কোনো উত্তর দেয় না। তার নীল চোখের আলোটা আগের চেয়ে একটু কমে এসেছে। সে তার সিস্টেম চেক করে বলে, মিতিয়া, ট্র্যাকিং চিপ নষ্ট হলেও একটা সমস্যা আছে। ড্রোনগুলো নষ্ট করার জন্য আমি ইএমপি ফায়ার করেছিলাম, ওটাতে আমার অনেক পাওয়ার খরচ হয়ে গেছে। আমার ব্যাটারিতে এখন মাত্র 15% চার্জ রয়েছে। এই চার্জ নিয়ে শহর পার হতে আমি পারবো না। আমাকে খুব জলদি পাওয়ার সোর্সের কাছে কানেক্ট করতে হবে। মিতিয়া তখন চিন্তায় পড়ে যায়, এত বড় রোবটকে সে কোথায় চার্জ দেবে? আর ঠিক তখনই তাদের পেছনে ভাঙা লোহার স্তূপে কারো শব্দ শোনা যায়। কেউ একজন খুব সাবধানে এদিকে এগিয়ে আসছে। মিতিয়া ভয়ে রোবোর বিশাল পায়ের আড়ালে লুকিয়ে পড়ে। রোবো তার হাতটা একটু উপরে তোলে প্রস্তুতি নেয় মিতিয়াকে বাঁচানোর জন্য। কিছুক্ষণ পরে ওখানে আড়াল থেকে একটা মানুষ বেরিয়ে আসে। তার হাতে একটা ল্যাপটপ, চোখে মুখে চরম ক্লান্তি আর ভয়। লোকটাকে দেখে মিতিয়া চমকে ওঠে। এ তো আর কেউ নয়, এ তার নিজের বাবা। মিতিয়ার বাবা রোবটের বিশাল শরীর আর তার আড়ালে লুকিয়ে থাকা ছেলেকে দেখে থমকে দাঁড়ায়। তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, শুধু একটু একটু করে বলে, মিতিয়া। কিন্তু মিতিয়া দৌড়ে বাবার কাছে যাওয়ার বদলে রোবোর সামনে এসে দুহাত প্রসারিত করে দাঁড়ায়। তার চোখে তখন তার বাবার প্রতি এক অদ্ভুত রাগ আর অভিমান। সে চিৎকার করে বলে, তুমি একদম সামনে আসবে না বাবা, তুমি রোবোকে ধ্বংস করতে চাও, আমি কিছুতেই ওকে তোমাকে ধ্বংস করতে দেব না। ছেলের এমন কথা শুনে মিতিয়ার বাবা একদম পাথর হয়ে যায়। সামনে দাঁড়িয়ে থাকা তার বাবা এই দৃশ্য দেখে একদমই থমকে যায়। তিনি তার নিজের চোখে বিশ্বাস করাতে পারছিল না, তার নিজের ছেলেই আজ তাকে সবচেয়ে বড় শত্রু মনে করছে। মিতিয়ার বাবা একটু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই
মিতিয়া চিৎকার করে ওঠে, আর এক পাও সামনে আসবে না বাবা। আমি জানি তুমি কেন এসেছো। তুমি আর ওই ল্যাবের বাজে লোকগুলো মিলে রোবোকে ধ্বংস করতে চাও, কিন্তু আমি বেঁচে থাকতে তোমরা ওর একটা তারও ছিঁড়তে পারবে না। ছেলের এই কথায় মিতিয়ার বাবার বুকটা ভেঙে যায়। তার হাত থেকে ল্যাপটপের ব্যাগটা মাটিতে খসে পড়ে। তিনি কাপা গলায় বলে, মিতিয়া তুমি এসব কি বলছো? আমি তোমাকে ল্যাবের লোকদের হাতে তুলে দিতে আসিনি, আমি তোমাকে বাঁচাতে এসেছি। তুমি জানো না ওরা কতটা ভয়ঙ্কর। ওরা এই রোবটটার সাথে তোমাকেও পুড়িয়ে ফেলবে। তখন মিতিয়া বলে, মারলে আমাকে মেরে ফেলুক, তবুও আমি ওর সাথে থাকবো। তুমি তো আমাকে ভালোবাসো না বাবা, তুমি শুধু তোমার প্রজেক্টর ল্যাব নিয়ে থাকো। কাল রাতে তুমি আমার স্বপ্নের খাতাটা কিভাবে ছুঁড়ে ফেলে দিলে। কিন্তু এই রোবট যে কিনা একটা মেশিন, সে আমাকে বলেছে যে আমি একদিন অনেক বড় আর্টিস্ট হব। তুমি আমার বাবা হয়েও আমাকে বুঝতে পারোনি, আর একটা যন্ত্র আমাকে ঠিকই বুঝেছে। ছেলের এই জমানো কষ্টের কথাগুলো শুনে মিতিয়ার বাবার মনে হয় কেউ যেন তাকে সজোরে চড় মেরেছে। তিনি বুঝতে পারেন নিজের ক্যারিয়ার আর ইগোর পেছনে ছুটতে গিয়ে তিনি তার নিজের সন্তানের কাছ থেকেই কতটা দূরে সরে গেছে। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারে না। ময়লা মাটির উপরই সে হাঁটু গেড়ে বসে পড়ে। সে 2 হাত দিয়ে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে ওঠে। সে তার ছেলেকে বলতে থাকে, আমাকে মাফ করে দে বাবা, আমি আসলেই পৃথিবীর সবচেয়ে জঘন্য একজন বাবা। আমি কাজের চাপে অন্ধ হয়ে গিয়েছিলাম, তোর কষ্টটা তাই আমি বুঝতে পারিনি। আমি কথা দিচ্ছি এরপর থেকে তুই যা হতে চাইবি আমি তাতেই তোকে সাপোর্ট করব। বাবার এই কান্না আর আকুতি দেখে মিতিয়ার জেদটা একটু কমে যায়। সে কোনোদিন তার বাবাকে এভাবে কাঁদতে দেখেনি। সে একটু দ্বিধায় পড়ে যায়। ঠিক তখনই রোবট তার নীল চোখের সেন্সর দিয়ে মিতিয়ার বাবার হার্টবিট আর পালস স্ক্যান করে। রোবট তার শান্ত গলায় মিতিয়াকে বলে, মিতিয়া তোমার বাবা একদম সত্যি বলছে। ওনার ইমোশনাল সেন্সরগুলো বলছে উনি এখন ল্যাবের কোনো ইঞ্জিনিয়ার হিসেবে আসেনি, উনি তোমার বাবা হিসেবে এখানে এসেছে। কিছুক্ষণ পরে মিতিয়ার বাবা চোখ মুছে উঠে দাঁড়ায়। তিনি রোবট দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আমি তোমাকে শুধু একটা কমান্ড ফলো করার মেশিন হিসেবে বানিয়েছিলাম, কিন্তু তোমার এআই যে এতটা আপডেট হয়ে যাবে আর তুমি যে মানুষের ইমোশন এভাবে বুঝতে পারবে সেটা আমি স্বপ্নও ভাবিনি। রোবো মাথা নেড়ে বলে, আমি মানুষের জীবন বাঁচাতে তৈরি হয়েছি স্যার, কিন্তু মিতিয়া আমাকে শিখিয়েছে কিভাবে বেঁচে থাকতে হয়। কথাগুলো বলতে বলতেই রোবোর পেছনের প্যানেলে একটা হলুদ লাইট জ্বলতে শুরু করে। মিতিয়ার বাবা সাথে সাথে চমকে ওঠে। সে একজন চিপ ইঞ্জিনিয়ার, সে খুব ভালো করেই জানে এই লাইটটার মানে কি। তখন সে চিৎকার করে বলে যে ওর চার্জ তো প্রায় শেষ হয়ে এসেছে, ব্যাটারি এখন 50%-এর নিচে নেমে গেছে, আর কিছুক্ষণ পরে ও নড়াচড়াও করতে পারবে না। মিতিয়া তখন ভয় পেয়ে বলে যে তাহলে এখন কি করব বাবা? রোবো বন্ধ হয়ে গেলে তো পুলিশ ওকে খুব সহজেই ধরে ফেলবে। মিতিয়ার বাবা একটু ভাবতে থাকে। এরপর সে বলে, এখান থেকে আধা কিলোমিটার দূরে একটা পুরনো ইলেকট্রনিক সাবস্টেশন রয়েছে। ওই লাইনগুলো এখন আর শহরের মেইন গ্রিডে ব্যবহার হয় না। আমি জানি কিভাবে ওখান থেকে হাই ভোল্টেজ লাইন বাইপাস করে ওকে ইমার্জেন্সি চার্জ দিতে হবে। আমাদের খুব জলদি সেখানে পৌঁছাতে হবে, আর এক মুহূর্তও দেরি করা চলবে না। মিতিয়ার বাবা সামনে থেকে পথ দেখিয়ে নিয়ে যায়, আর এর কিছুক্ষণ পরে তারা দূরে সিকিউরিটি ফোর্সের গাড়ির শব্দও শুনতে পায়। তারা খুব সাবধানে ভাঙা গাড়ির আড়াল দিয়ে লুকিয়ে ওখান থেকে পালাতে থাকে, আর এর কিছুক্ষণ পরে তারা সেই পুরনো সাবস্টেশনের সামনে এসে পৌঁছায়। মিতিয়ার বাবা তার ব্যাগের ভেতর থেকে কিছু একটা টুলস বের করে মেন ইলেকট্রনিক প্যানেলটা খোলে, আর তখন চারদিকে স্পার্ক হতে থাকে। তিনি খুব সাবধানে মোটা মোটা 2টো ক্যাবেল বের করে আনেন। রোবো তার কাঁধের কাছে একটা গোপন পোর্ট খুলে দেয়। তার বাবা তখন ক্যাবেল 2টো সেখানে লাগিয়ে মেইন সুইচটা অন করে দেয়। সাথে সাথে রোবোর শরীরে একটা হালকা কাঁপুনি দিয়ে নীল আলোটা আবার উজ্জ্বল হতে শুরু করে। মনিটরে দেখা যায় 15%, 20%, 30% করে চার্জ বাড়ছে। মিতিয়া এবং তার বাবা এটা দেখে একটু খুশি হয়ে যায়, কিন্তু তাদের এই খুশি আর বেশিক্ষণ টেকে না। চার্জ যখন মাত্র 45% পৌঁছায়, ঠিক তখনই সাবস্টেশনের বিশাল লোহার দরজাটা বিকট শব্দে ভেঙে পড়ে। বাইরে থেকে তীব্র একটা আলো এসে তাদের চোখে লাগে। ধোয়ার ভেতর দিয়ে ভারী বুটের শব্দ করে ভেতরে ঢোকে সিকিউরিটি চিফ এবং তার দলবল। সবাই তখন লেজার গান তাদের দিকে তাক করে আছে। সিকিউরিটি চিফ একটা শয়তানি হাসি দিয়ে বলে, খেলা শেষ প্রফেসর, অনেকক্ষণ লুকোচুরি খেলেছ। এবার বাবা, ছেলে আর এই বাতিল লোহার লক্কর 3জনকেই একসাথে শেষ করার সময় এসেছে। চারদিক থেকে লাল রঙের লেজার পয়েন্টগুলো মিতিয়া, তার বাবা এবং রোবোর বুকের উপর স্থির হয়। তারা তখন পুরোপুরি আটকা পড়ে যায়। মিতিয়ার বাবা নিজের শরীরের দিকে মিতিয়াকে আড়াল করে সিকিউরিটি চিপের দিকে তাকিয়ে বলে, তোমরা পাগল হয়ে গেছো নাকি? একটা মেশিনের জন্য তোমরা একটা বাচ্চাকে মেরে ফেলবে? এর পরিণতি কি হবে তোমরা জানো? পুলিশ তোমাদের কাউকেই ছাড়বে না। সিকিউরিটি চিপ তাচ্ছিল্য করে বলে যে পুলিশ তো জানবে এখানে শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেছে, আর সেই সাথে একজন ইঞ্জিনিয়ার আর তার ছেলে মারা গিয়েছে, আর রোবটটা তো আগুনে গলেই যাবে। ডিরেক্টর স্যারের অর্ডার খুব ক্লিয়ার, ল্যাবের কোনো সিক্রেট যেন বাইরে বেরিয়ে না আসতে পারে। এই বলে সে গার্ডসদেরকে ফায়ার করার নির্দেশ দেয়।
গার্ডসরা যখন লেজার গানের ট্রিগার চেপে ধরে আর ওই লেজারগুলো মিতিয়া বা তার বাবার গায়ে লাগার আগেই একটা বিশাল মেটালিক শরীর তাদের সামনে এসে দাঁড়ায়। রোবো তার নিজের চার্জিং কেবল থেকে এক ঝটকায় খুলে ফেলে মিতিয়ার সামনে একটা মজবুত ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। লাল রঙের শক্তিশালী লেজারগুলো রোবোর বুকের মেটালিক প্লেটে আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যে লোহা গলার তীব্র গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। রোবট সিস্টেম ড্যামেজ ওয়ার্নিং দিতে শুরু করে দেয়। মিতিয়ার বাবা পেছন থেকে চিৎকার করে ওঠে, রোবো সরে আয় ওখান থেকে, ওরা তোকে মেরে ফেলবে। রোবোর নীল চোখের আলোটা তখন লেজারের তাপে একটু একটু করে নিভে আসছে। সে মিতিয়ার দিকে ঘাড় ঘুরিয়ে শান্ত গলায় বলে, আমি মানুষকে বাঁচানোর জন্যই তৈরি হয়েছি, আর তুমি তো আমার বন্ধু। রোবো বুঝতে পারে যে ক্রস ফায়ারে মিতিয়া বা তার বাবার গায়ে গুলি লাগতে পারে। যেহেতু তার সিস্টেম এখন 45% চার্জ আছে, সে তার উন্নত এআই দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে একটা হিসাব কষে ফেলে। রোবো তার দুই বিশাল হাত দিয়ে সাবস্টেশনের মেন হাই ভোল্টেজ লাইন দুটো শক্ত করে চেপে ধরে। মেন লাইনের হাজার হাজার ভোল্টেজের কারেন্ট তার মেটালিক বডির ভেতর দিয়ে পাস হতে শুরু করে। রোবোর শরীর তখন কাঁপতে থাকে। সে তার নিজের শরীরে পুরো চার্জ আর বাইরের কারেন্ট একসাথে মিলিয়ে একটা বিশাল ইলেকট্রোম্যাগনেটিক পালস ব্লাস্ট তৈরি করে। কান ফাটানো একটা বিকট শব্দে নীল রঙের একটা বিশাল এনার্জি ওয়েভ রোবোর শরীর থেকে চারদিকে ছড়িয়ে পড়ে। চোখের পলকে সিকিউরিটি গার্ডদের হাতে লেজার গানগুলো স্পার্ক করে চিরতরে নষ্ট হয়ে যায়। তাদের ওয়্যারলেস সেট হেডফোন আর বাইরের ড্রোনগুলো সার্কিট পুড়ে যায়। বিদ্যুতের এই বিশাল শকে গার্ডরা সবাই সিটকে দূরে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু এই বিশাল ভোল্টেজ নেওয়ার ক্ষমতা রোবোর নিজের সিস্টেমেও ছিল না। সেজন্য তার ভেতরে সব মাদারবোর্ড আর তারপরে ছাই হয়ে যায়। ইএমপি ব্লাস্টের পরপরই রোবোর বিশাল শরীরটা ভারসাম্য হারিয়ে একটা বিকট শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ে। তার চোখের সেই স্নিগ্ধ আলোটা শেষবারের মতো একবার জ্বলে উঠে চিরতরে নিভে যায়। মিতিয়া দৌড়ে গিয়ে রোবোর বিশাল মাথার কাছে বসে পড়ে। সে রোবোর মেটালিক গালে হাত দিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে আর বলতে থাকে, রোবো চোখ খোলো, তুমি আমাকে ছেড়ে যাবে না বলেছিলে, প্লিজ চোখ খোলো। মিতিয়ার বাবা ছুটে এসে রোবোর ঘাড়ের পেছনের প্যানেলটা খোলে। পোড়া তারের গন্ধ বেরোচ্ছে। তিনি খুব সাবধানে রোবোর মেইন মেমোরি ড্রাইভটা বের করে আনে। মিতিয়ার কাঁধে হাত রেখে তার বাবা তখন বলে, ওর শরীরটা নষ্ট হয়ে গেছে মিতিয়া, কিন্তু ওর স্মৃতি আর অনুভূতিগুলো এই ড্রাইভের ভেতর একদম সুরক্ষিত আছে। আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই তোমার বন্ধুকে আবার ফিরিয়ে আনবো। ঠিক সেই সময় বাইরে অনেকগুলো পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়। মিতিয়ার বাবা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তিনি ল্যাবের মেইন সার্ভার থেকে ডিরেক্টরের সব বেআইনি রেকর্ড আর সিকিউরিটি ফোর্সকে দেওয়া খুনের কমান্ডগুলো হ্যাক করে শহরের প্রধান পুলিশ কমিশনারকে পাঠিয়ে দিয়েছিল। পুলিশ এসে অজ্ঞান হয়ে থাকা সিকিউরিটি চিফ আর গার্ডদের অ্যারেস্ট করে, আর ওই রাতেই ল্যাবে অভিযান চালিয়ে পুলিশ দুর্নীতিবাজ ডিরেক্টরকেও গ্রেফতার করে নিয়ে যায়। এরপর কয়েকটা মাস পেরিয়ে যায়। মিতিয়াদের বাড়ির ড্রয়িং রুমে একটা বিশাল ক্যানভাসে ছবি আঁকছে মিতিয়া। আগের মতো তাকে আর লুকিয়ে ছবি আঁকতে হয় না। তার মা বাবা এখন তাকে অনেক সাপোর্ট করে। মিতিয়ার বাবা এখন নিজে একটা নতুন ল্যাব তৈরি করেছে, যেখানে মানুষের উপকারের জন্য সে কাজ করে। মিতিয়া তার ক্যানভাসে খুব যত্ন করে একটা সুপার হিরোর ছবি আঁকছে। সুপার হিরোটি দেখতে অবিকল A12 এর মতো, আর তার নাম দেওয়া হয়েছে দি আয়রন গার্ডিয়ান রোবো। এমন সময় মিতিয়ার বাবা হাসি মুখে ঘরে ঢোকে। তার সাথে বিশাল আকার একটা ছায়া রয়েছে। মিতিয়া ক্যানভাস থেকে মুখ ফিরিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল চকচকে রূপালী রঙের রোবো। তার চোখে সেই নীল আলোটা আগের মতোই জ্বলজ্বল করছে। মিতিয়ার বাবা মেমোরি ড্রাইভটা সফলভাবে নতুন একটা শরীরে ইনস্টল করতে পেরেছে। রোবো তখন একটু সামনে এগিয়ে এসে তার বিশাল হাতটা মিতিয়ার দিকে বাড়িয়ে দেয়। সে তার পরিচিত সেই শান্ত গলায় বলে, হ্যালো মিতিয়া, তোমার ছবি আঁকা কত দূর হলো? আমি বলেছিলাম না তুমি একদিন অনেক বড় আর্টিস্ট হবে? মিতিয়া আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে এসে রোবোকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে মিতিয়ার মা বাবাও অনেক বেশি খুশি হয়ে যায়। কোনো যন্ত্র যে মানুষের এত ভালো বন্ধু হতে পারে সেটা হয়তো এই শহরে আর কেউই জানে না। তাই মিতিয়া আর তার রোবোর এই বন্ধুত্বের গল্পটা এবার মিতিয়ার কমিক্সের মাধ্যমে পুরো পৃথিবী জানতে পারবে। আর এভাবেই মিতিয়া এবং রোবোর চমৎকার গল্পটি শেষ হয়ে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।